সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করছ, তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সর্বাঙ্গীন কুশলে আছো এবং বিদ্যা অর্জনের পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছ, কারণ আমরা জানি দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য। এই আশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান তৃতীয় বর্ষের রাজনীতি, ক্ষমতা ও দুর্নীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে গ্রিক রাষ্ট্রচিন্তার উজ্জ্বল নক্ষত্র এবং ভাববাদী দর্শনের জনক প্লেটো তার দর্শন চিন্তায় উল্লেখ করেছিলেন যে শাসক যদি হয় ন্যায়পরায়ণ, তাহলে আইন সেখানে অনর্থক, এবং শাসক যদি হন দুর্নীতিপরায়ণ, তাহলে আইন সেখানে নিরর্থক। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে শাসক যদি দুর্নীতিবাজ হন, তাহলে সেখানে সংবিধানে যতই আইনের শাসনের কথা, গণতন্ত্রের কথা, মানবিক মূল্যবোধের কথা, সাম্যের কথা, ন্যায় বিচারের কথা বলা হোক না কেন, বাস্তবে সে শাসক কখনো জনকল্যাণ সাধন করতে পারেন না, বরং তিনি সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শাসক গোষ্ঠীর সে দুর্নীতি। অর্থাৎ এই দুর্নীতি কিভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে, এবং রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষতিকর প্রভাব, এবং দুর্নীতির অর্থনৈতিক প্রভাব বা ফলাফল, দুর্নীতির রাজনৈতিক প্রভাব বা ফলাফল। তো তোমরা সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে এই আশা রেখে আমি আজকে আমাদের আলোচনা শুরু করছি। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে দুর্নীতি কিভাবে আসলে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমরা জানি যে বিজ্ঞানী প্রযুক্তির এই বিংশ শতাব্দীর যুগে সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে দুর্নীতি। আসলে দুর্নীতি অনেকটা ভাইরাসের মতো কি হয়েছে, সমগ্র বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে পড়েছে, এবং মানব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে কি হয়েছে, দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এবং দুর্নীতির কারণে আসলে উন্নয়নশীল দেশগুলো কি করতে পারছে না, অগ্রগতি সাধন করতে পারছে না। এবং যে কোনো ধরনের উন্নয়নের পরিকল্পনায় সেখানে নেওয়া হোক না কেন, সবকিছু আসলে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। অতএব এই দুর্নীতি কিভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে, আমরা তা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে অর্থ পাচার বৃদ্ধি। দুর্নীতি যেভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তার মধ্যে অন্যতম হলো যে অর্থ পাচার কি হয়, বৃদ্ধি পায়। কারণ দুর্নীতির মাধ্যমে কি হয়, অবৈধভাবে অর্থ উপার্জনের মাত্রাও কিন্তু বেড়ে যায়, এবং তারা কি করে, দুর্নীতিবাজরা তখন এই অর্থ কি করে থাকে, দেশের বাইরে তারা পাচার করে থাকে, এবং এত করে কি হয়, দেশের বাইরে যেহেতু অর্থ চলে যায়, এত করে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তারপরে সেটা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি। আসলে কোনো দেশের উন্নয়নের জন্য আমরা জানি যে সামাজিক শৃঙ্খলাটা অত্যন্ত প্রয়োজন। আর কারণ বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি কি হয়, দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে যায়, এবং দেশ ও জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তো আর কিন্তু কোনো সমাজ ব্যবস্থায় যদি দুর্নীতি বৃদ্ধি পায়, তখন আর সেখানে শৃঙ্খলা থাকে না। সুতরাং দুর্নীতি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে কি করে, জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তারপর হচ্ছে একক আধিপত্য সৃষ্টি। কোনো সমাজ ব্যবস্থায় যদি দুর্নীতি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে সেখানে কি করে, একক আধিপত্য বিস্তার লাভ করে। তখন দেখা যায় আমরা কি দেখতে পাই, যে কোনো বিশেষ মহল সকল সুযোগ সুবিধা পায়, এবং সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যার ফলে জাতীয় উন্নয়ন সেখানে বাধাগ্রস্ত হয়। তারপরে যেটা সামাজিক বৈষম্য বৃদ্ধি। দুর্নীতি যেভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক বৈষম্য বৃদ্ধি। কারণ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সবসময় আমরা কি দেখি, উন্নয়নের সহায়ক। কিন্তু দুর্নীতি বৃদ্ধির মাধ্যমে সামাজিক বৈষম্য যখন বৃদ্ধি পায়, তখন উন্নয়নের গতিটাও হ্রাস পায়। কারণ দুর্নীতিগ্রস্ত লোক কি হয়, সমাজের অন্যান্য লোকজনকে কখনো সুযোগ সুবিধা দিতে দেয় না, তারা সমস্ত সুযোগ সুবিধা নিজেদের জন্য কুক্ষিগত করে রাখে। তারপরে যেটা দারিদ্র বৃদ্ধি।
আমরা জানি যে কোনো দেশের সমাজ ব্যবস্থাতে যখন দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায় তখন কি হয়ে যায়, সেখানে সম্পদ কতিপয়ের হাতে কুক্ষিগত থাকে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে যে সমস্ত দুর্নীতিবাজ দেশ আছে সেখানে 90% মানে সম্পদের, তাদের টোটাল সম্পদের 90% হচ্ছে 10%-এর হাতে গচ্ছিত। আর শতকরা 10% সম্পদ হচ্ছে 90% জনগণের। এত করে কি এটা ভয়াবহ চিত্র, এত করে সংখ্যাগরিষ্ঠ জনগণ দারিদ্রতায় ভোগে, যার ফলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তারপরে যেটা সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। আমরা কোনো দেশের সকল কার্যক্রমে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব নিশ্চিত করা সম্ভব হয় তাহলে সে দেশ কিন্তু এমনিতেই উন্নয়ন সাধন করবে। কিন্তু দুর্নীতির মাত্রা যখন বেড়ে যায় তখন স্বচ্ছতা ও জবাবদিহিতার কি হয়, বিঘ্নিত হয়, এবং তাতে করে জাতীয় উন্নয়নও কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকে। তারপর হচ্ছে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব। আমরা জানি দুর্নীতি যেভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব। কারণ দুর্নীতিবাজ যারা তারা কি করে, তারা রাষ্ট্রীয় সকল ধরনের সুযোগ সুবিধা মানে নিজের আত্মীয় স্বজন এবং দলীয় লোকজনের মধ্যে বন্টন করে থাকে। এখানে যে যেখানে যোগ্য ব্যক্তিত্ব, যে যেখানে থাকার কথা, সে কিন্তু সেই অবস্থানে থাকতে পারে না তাদের দুর্নীতির কারণে। এত করে জাতীয় উন্নয়ন কি হয়, বাধাগ্রস্ত হয়, কারণ দেশ ও জাতি উপযুক্ত লোকের সেবা থেকে বঞ্চিত হয়। তারপর আইনের সুশাসন, আইনের সুশাসন অনিশ্চিত। আমরা জানি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আইনের শাসন। আইনের শাসন বলতে আমরা কি বুঝে থাকি, আইনের শাসন বলতে আমরা বুঝে থাকি যে আইনের চোখে সবাই সমান, অর্থাৎ যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়াটি হচ্ছে আইনের শাসনের মূল কথা। আইন সেখানে কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না। কিন্তু দুর্নীতির কারণে কি হয়, আইনের সুশাসন নিশ্চিত করা অনিশ্চিত হয়ে যায়। দুর্নীতিবাজরা আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে, এতে করে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তারপর হচ্ছে ক্ষমতার অপব্যবহার। এটা একটা অন্যতম বিষয় জাতীয় উন্নয়নের ক্ষেত্রে। আমরা জানি যে ক্ষমতার মাধ্যমে কিন্তু জনগণের কল্যাণ সাধন করা যায় এবং জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়, এবং রাজনীতিবিদরা কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করে থাকে। কিন্তু কেউ যখন ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার না করে নিজের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করে, তখন কি হয়, দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায়, এতে করে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তারপরে যেটা সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। আসলে বিশ্বের যে কোনো দেশের সার্বিক উন্নয়নের জন্য নৈতিক মূল্যবোধ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কি বলবো, একটা শক্তিশালী হাতিয়ার। কিন্তু মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতার কোনো বালাই থাকে না, তখনই কি হয়, মানে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, এবং দেখা যায় সামাজিক ন্যায় নীতি, আদর্শ ও মূল্যবোধ তখন সমাজের আর চালিকা শক্তি হিসেবে কাজ করে না, এবং তখন সব জায়গায় নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটে। তখন উচিত অনুচিতের প্রশ্ন মানুষের মধ্যে কাজ করে না। মানুষ সবসময় ব্যক্তি স্বার্থে, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সব কাজ করে থাকে। এত করে কি হয়, আমাদের জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তো আমরা এখান থেকে প্রিয় শিক্ষার্থী একটা বিষয় স্পষ্ট হয়ে উঠলো যে যে আমাদের দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের পরিবর্তে একটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়, এবং জাতি অন্ধকারে, জাতি সমগ্র জাতি অন্ধকারে নিমজ্জিত হয়। অতএব দুর্নীতি আমরা কি বলবো, যে দুর্নীতি হচ্ছে একটা ভাইরাসের চেয়েও ভয়াবহ ক্ষতিকর। কারণ ভাইরাস যাকে আক্রমণ করে তাকেই ক্ষতিগ্রস্ত করে, কিন্তু দুর্নীতির কারণে সমগ্র সমাজ ব্যবস্থায় পচে ধ্বংস হয়ে হয়ে সেটা শেষ হয়ে যায়। আর যাই হোক, আমরা আশা করব যে এই সমাজ ব্যবস্থায় দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষতিকর প্রভাব। আমরা জানি যে রাজনীতিবিদরা আসলে সমাজ ব্যবস্থার চালিকা শক্তি। একটা রাষ্ট্র ব্যবস্থা তারা কি করে, একটা রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণ, রাষ্ট্রকে সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের হাতেই থেকে থাকে। আর সেই রাজনীতিবিদরা যদি, তাদের হাতে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে এবং সেই রাজনীতিবিদরা যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে সেটা কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য খুবই ভয়াবহ, মারাত্মক। কারণ তখন রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত হলে কি হয়, সমাজের সকল ক্ষেত্রে সেটা বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়ে। তো এক্ষেত্রে যে সকল ক্ষতিকর প্রভাব দেখা দেয়, সেটা প্রথম হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে।
রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষতিকর প্রভাবসমূহের মধ্যে অন্যতম হচ্ছে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। কারণ রাজনীতিবিদরা যেহেতু তারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা চাইলেই কি করতে পারেন, আইন শৃঙ্খলা ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করতে পারেন এবং তারা আইন শৃঙ্খলাকে তখন কি করেন, সেজন্য তারা আইন শৃঙ্খলাকে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকেন। এত করে দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায় এবং এত করে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায়। তারপর হচ্ছে লেজুর বৃত্তি বৃদ্ধি। আসলে কোন সমাজ ব্যবস্থাতে যখন রাজনীতিবিদদের লেজুর দুর্নীতি বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সেই সমাজে কি হয়, লেজুর বৃত্তিও বৃদ্ধি পায়। লেজুর বৃত্তির মাধ্যমে কি হয়, রাজনীতিবিদরা ব্যাপকভাবে সমাজের দুর্নীতির বিস্তার ঘটান। এতে করে সমাজের অন্যান্য যে সকল লোকজন থাকে তারাও কিন্তু দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়। অতএব রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষতিকর প্রভাবসমূহ অন্যতম হচ্ছে লেজুর বৃত্তি বৃদ্ধি। তারপরে যেটা, সেটা হচ্ছে আইনের শাসন অনিশ্চিত। আমরা জানি যে আসলে আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। আইনের শাসনের মূল মন্তব্য আমি একটু আগে আলোচনা করেছি যে আইনের শাসনের মূল মন্তব্য মূল বক্তব্য হচ্ছে যে আইনের চোখে সবাই সমান। সেখানে যার যেটা প্রাপ্তি তাকে রাষ্ট্র সেটা আইনের মাধ্যমে কি করবে, আইনের শাসনের মাধ্যমে নিশ্চিত করবে। কিন্তু রাজনীতিবিদরা কি করে থাকেন, রাজনীতিবিদরা যখন দুর্নীতিগ্রস্ত হন তখন তারা আইনের সকল ক্ষেত্রে হস্তক্ষেপ করে থাকেন এবং আইন সংক্রান্ত সকল কার্যক্রম নিজেদের ইচ্ছা মতো পরিচালনা করেন। আর এই সকল কর্মকাণ্ডের কারণে তখন আইনের শাসন নিশ্চিত করা মানে কষ্টকর হয়ে দাঁড়ায়। এভাবে সমাজ, দেশ এবং জাতি ধ্বংসের দিকে এগিয়ে যায়। তারপর হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। কোন দেশের রাজনীতিবিদরা যখন কি হন, দুর্নীতি পরায়ণ হন, তখন সেই দেশের সর্বত্রই কি হয়, বিচার সর্বত্রই দুর্নীতি বিরাজ করে। তারা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যান, দুর্নীতি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হবার মাধ্যমে কোনো যদি হয়, তখন অন্য কোনো লোক যখন আইনের আশ্রয় নিতে যান, তখন কিন্তু তারা কি করতে পারে না, দুর্নীতি বা রাজনীতিবিদদের জন্য সঠিক বিচার পান না। কারণ রাজনীতিবিদদের হস্তক্ষেপের ফলে সঠিক বিচার সেখানে অনুষ্ঠিত হয় না। তাই কোনো সমাজে রাজনীতিবিদদের দুর্নীতির মাধ্যমে কি হয়, বিচারহীনতার সংস্কৃতি দেখা দেয়। তারপর হচ্ছে অনিয়ম বৃদ্ধি। রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষতিকর প্রভাবের মধ্যে এটা একটা অন্যতম হলো যে অনিয়ম বৃদ্ধি। কারণ রাজনীতিবিদদের প্রধান কাজই হলো সর্বক্ষেত্রে কি করা, নিয়মের রাজত্ব প্রতিষ্ঠিত করা। কিন্তু রাজনীতিবিদরা যখন দুর্নীতি পরায়ণ হয়ে যান, তখন আর সেটা কি হয়, সেটা আর সম্ভব হয় না। কারণ তারা নিজেরাই তো আইন মানেন না। সেজন্য তাদের মাধ্যমে কি হয়, দুর্নীতির মাধ্যমে তারা যেহেতু দুর্নীতিবাজ, সেজন্য তাদের দুর্নীতির মাধ্যমে মারাত্মকভাবে কি হয়, অনিয়ম বৃদ্ধি পায়। তারপর কারণ তাদের কাজই হতো নিয়ম প্রতিষ্ঠা করা। তারপর হচ্ছে জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়। একজন আদর্শ রাজনীতিবিদের কাজই হলো কি, সকল কিছুতেই ব্যক্তি স্বার্থের তুলনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। কিন্তু রাজনীতিবিদরা যখন দুর্নীতি পরায়ণ হয়ে যান, তখন আর সেখানে তারা জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে বরং দলীয় স্বার্থকে প্রাধান্য এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তারা হীন জঘন্য ব্যক্তি স্বার্থের জন্য কি করেন, অনেক সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। সুতরাং রাজনীতিবিদদের দুর্নীতি কি করে, জাতীয় স্বার্থকে বিঘ্নিত করে। তারপরে কালো টাকা বৃদ্ধি। রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষতিকর প্রভাব সমূহের মধ্যে অন্যতম হচ্ছে কি, কালো টাকা বৃদ্ধি। কারণ রাজনীতিবিদরা যখন দুর্নীতিগ্রস্ত হয়, তখন সমগ্র সমাজ ব্যবস্থাতেই কি হয়ে যায়, অবৈধ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে থাকে এবং অন্যদিকে অর্থ পাচার এবং চোরাচালানের মতো ঘটনাও কিন্তু তখন সমাজে বেড়ে যায়। এত করে রাজনীতিবিদদের দুর্নীতি কি করে, কালো টাকাকে বৃদ্ধি করে থাকে। তারপরে যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আসলে কোনো দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। কিন্তু রাজনীতিবিদরা যখন দুর্নীতিপরায়ণ হয়ে যান, তখন আর সেখানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করে না। সকল ক্ষেত্রেই রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়। এত করে কি হয়, দেখা যায় সমাজ ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা বিরাজ করে। তারপরে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। কোন সমাজের রাজনীতিবিদরা যদি দুর্নীতি পরায়ণ হয়ে থাকেন, তাহলে সেখানে কি হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ব্যাপকভাবে কি দেখা দেয়। কারণ রাজনীতিবিদরা একক আধিপত্য বিস্তারের মাধ্যমে যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তখন আর সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা
বিরাজ করে না, এবং তার ফলে কি হয়, সমাজ দেহের সর্বত্র অনিয়মের রাজত্ব কায়েম হয়। তখন যার মানে কি বলবো, স্বেচ্ছাচার সমাজ ব্যবস্থা, তখন স্বেচ্ছাচারের আবির্ভাব ঘটে, এবং তখন জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এই রীতি তখন এই নীতি সেখানে প্রতিষ্ঠিত হয়। তারপরে নিরাপত্তার ঝুঁকি ও বাক স্বাধীনতার ঘাটতি। রাজনীতিবিদরা যখন দুর্নীতিপরায়ণ হয়ে ওঠেন, তখন যে সমস্যাটা প্রবলভাবে দেখা যায় সেটা হচ্ছে নিরাপত্তার ঝুঁকি ও বাক স্বাধীনতার ঘাটতি। কারণ রাজনীতিবিদরা কি করেন, নিজেদের আধিপত্য বা কর্তৃত্ব স্থাপনের জন্য সকল ক্ষেত্রে কি করেন, নিরাপত্তার ঝুঁকি এবং বাক স্বাধীনতার অভাব তৈরি করেন, যার মাধ্যমে কি হয়, সর্বত্র দুর্নীতির ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় প্রত্যেকটা মানুষ নিরাপত্তার ঝুঁকিতে ভুগে, এবং সে সমাজ ব্যবস্থায় কেউ সঠিক কথাটা বলতে পারেন না, কারণ সেখানে বাক স্বাধীনতা হরণ করা হয়। তো আমরা পরিশেষে একটা কথাই বলবো, যে রাজনীতিবিদরা আসলে চাইলেই তার ক্ষমতার, যেহেতু আসলে রাজনীতিবিদরা রাজনীতি করেন, যারা ক্ষমতায় থাকেন বিশেষ করে, তাদের তখন তো তাদের হাতে ক্ষমতা থাকে, তারাই সমগ্র সমাজকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে থাকেন। অতএব তারা যদি সেখানে ক্ষমতার অপব্যবহার করে থাকেন, দুর্নীতি করে থাকেন, তাহলে সমাজের সকল ক্ষেত্রে কিন্তু দুর্নীতির বিস্তার ঘটে থাকে। কারণ তাদের তাদের রাজনীতিবিদদের মূল মন্ত্র হওয়া উচিত ছিল সেখানে দুর্নীতির পরিবর্তে আইনের শাসন, সুনীতি প্রতিষ্ঠা করা, কিন্তু তারা বিপরীতটা করে থাকেন। কারণ রাজনীতিবিদরা হচ্ছে কি, সমাজের অভিভাবক। অতএব রাজনীতিবিদরা যদি দুর্নীতি পরায়ণ হন, তাহলে সেই সমাজের ধ্বংস অনিবার্য। তাই আমরা বলবো যে কোনো দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে রাজনীতিবিদের দুর্নীতিকে কি করতে হবে, হ্রাস করতে হবে, এবং সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুর্নীতির অর্থনৈতিক প্রভাব বা ফলাফল। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে রাজনীতিবিদরা যদি দুর্নীতি করে থাকেন তাহলে সমাজ ব্যবস্থায় কি ফলাফল হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে দুর্নীতির অর্থনৈতিক প্রভাব বা ফলাফল সম্পর্কে, অর্থাৎ সেটা কি ধরনের ফলাফল দেখা দেয়। প্রথমত হচ্ছে যেটা অর্থ পাচার বৃদ্ধি। কারণ দুর্নীতিবিদরা কি কি হয়ে থাকেন, আমরা দেখে থাকি যে রাজনীতিবিদরা যদি দুর্নীতি পরায়ণ হয়ে থাকেন, তাহলে আমরা দেখে থাকি কি হয়ে থাকে, যে সমাজ ব্যবস্থায় বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভয়াবহ পরিণতি বিরাজ করে। কারণ আমরা জানি যে আসলে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু অনেক প্রয়োজন, এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে রাজনৈতিক স্থিতিশীলতার পূর্বতম শর্ত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু আমরা কি কি দেখে থাকি সাধারণত, আমরা যদি দেখে থাকি রাজনীতিবিদরা যদি দুর্নীতি পরায়ণ হয়ে থাকেন, তাহলে সেখানে অর্থনৈতিকভাবে সমাজ ব্যবস্থায় একটা ভয়াবহ ধস ঘটে থাকে। আর অর্থনৈতিক দুর্নীতি বলতে আমরা যেটা বুঝে থাকি আসলে, যে অবৈধভাবে বা অন্যায়ভাবে বিপুল সম্পত্তির মালিক হয়, এবং সাম্প্রতিক সময়ে দেখা যায় এভাবে দুর্নীতির পরিমাণ আসলে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ অধিকাংশ দুর্নীতিতেই অর্থনৈতিক স্বার্থ বিদ্যমান রয়েছে। এখন আমরা এগুলো নিয়ে একটা আলোচনা করবো, যেমন অর্থ পাচার বৃদ্ধি। দুর্নীতির অর্থনৈতিক প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হচ্ছে অর্থ পাচার বৃদ্ধি। কারণ দুর্নীতির কারণে কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থ আদায়ের জন্য কি করে থাকে, মানে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে থাকে। আর সেজন্য কোনো সমাজ ব্যবস্থাতে যদি দুর্নীতির মাত্রা বৃদ্ধি পায়, তাহলে অর্থ পাচারের পরিমাণও বৃদ্ধি পায়। তারপরে যেটা সেটা হচ্ছে খেলাপি ঋণ বৃদ্ধি। এটাও কিন্তু দুর্নীতির অর্থনৈতিক প্রভাবের মধ্যে অন্যতম একটা হচ্ছে খেলাপি ঋণ বৃদ্ধি। কারণ দুর্নীতির পরিমাণ যখন বৃদ্ধি পায়, তখন কি করে রাজনৈতিক বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি গোষ্ঠী করে কোটি কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসার নামে ঋণ নিয়ে থাকেন। আর সেজন্য ব্যাংকগুলোতে পরবর্তীতে সেই টাকার তারা পরিশোধ করেন না, এতে করে ব্যাংকগুলো কি করে মূলধন স্বল্পতায় ভুগে থাকে। আর সেজন্য দুর্নীতি বৃদ্ধি পেলে খেলাপি ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়ে থাকে। তারপরে অবৈধ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি। তারপরে দুর্নীতির মাত্রা আসলে বৃদ্ধি পেলে অবৈধ ব্যবসা বাণিজ্যের পরিমাণও সাথে সাথে বেড়ে যায়, একে অপরের পরিপূরক। আর কোনো দেশে যদি অবৈধ ব্যবসা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কি হয়, স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে সেই দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্নীতির অর্থনৈতিক প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হলো অবৈধ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি। তারপরে যেটা সেটা হচ্ছে উন্নয়নের অভাব। দুর্নীতি যদি কোনো সমাজ ব্যবস্থায় বেড়ে যায়, তাহলে কি হয়, উন্নয়নের অভাবও দিন দিন
বাড়তে থাকে। আর দুর্নীতি বৃদ্ধি কোনো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে, এতে কোনো সন্দেহ নেই। তারপর হচ্ছে অর্থাভাব বৃদ্ধি। আসলে কোন দেশে যদি দুর্নীতি বৃদ্ধি পায় তাহলে কি হয়, সে দেশে অর্থাভাব দেখা দেয়। কারণ দুর্নীতিবিদরা দুর্নীতির মাধ্যমে কি করে, আমরা এরকমও নজির দেখি যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিবিদরা আমার মানে দেশের টাকা বিদেশে পাচার করে থাকে নিজের ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য। এতে করে কি হয়, এত করে তারা যখন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে থাকে, এত করে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। আর বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি ঘটলে কি হয়ে যায়, বিপুল পরিমাণ অর্থের পাচার হয়, এত করে দেশ তীব্র অর্থনৈতিক সংকটে ভুগে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে প্রবৃদ্ধি ধীরগতি। আমরা জানি যে দুর্নীতির অর্থনীতির প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হলো প্রবৃদ্ধির ধীরগতি। আর কোনো দেশের প্রবৃদ্ধির ধীরগতি বজায় থাকলে স্বাভাবিকভাবে কিন্তু সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আর এই দুর্নীতি কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কি করে বাধা, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধিটাকে দুর্নীতি বাধাগ্রস্ত করে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতি বেশি হবার কারণেই কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি পরিলক্ষিত। তারপরে যেটা সেটা হচ্ছে স্বর্ণ কেলেঙ্কারি। কোনো দেশের সমাজ ব্যবস্থায় যদি দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেখানে কি হয়, সেই দেশে অন্যান্য অবৈধ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্বর্ণ কেলেঙ্কারিও বৃদ্ধি পায়। এবং আর সে স্বর্ণ কেলেঙ্কারি বৃদ্ধি পেলে সে দেশে কি হয়, অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতি সাধিত হয়। তারপরে ডাকাতি বৃদ্ধি, ব্যাংক ডাকাতি বৃদ্ধি। আসলে এটা দুর্নীতির অর্থনৈতিক প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যাংক ডাকাতি বৃদ্ধি। কারণ কোনো দেশে যখন দুর্নীতির বিস্তার ঘটে থাকে আমরা দেখি, তখন সেই দেশে ব্যাংক ডাকাতির পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। আর ব্যাপকভাবে ব্যাংক ডাকাতি হলে কোনো দেশের অর্থনৈতিক কি হয়, মানে ব্যাংক ডাকাতি বলতে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, এতে করে অর্থনৈতিক ব্যবস্থা কি হয়, মানে ভয়াবহ ধস নেমে থাকে আমরা দেখতে পাচ্ছি। আর তারপর হচ্ছে কর ফাঁকি বৃদ্ধি। দুর্নীতির ক্ষতিকর প্রভাব সমূহের মধ্যে আর একটা অন্যতম হচ্ছে যে কর ফাঁকির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে সেটা দেখা যায় যে সরকারকে যে রাজস্ব দেওয়ার কথা, সবাই ব্যবসায়ী বলি চাকরিজীবী বলি সবার মধ্যে একটা প্রবণতা থাকে যে কিভাবে কর ফাঁকি দেওয়া যায়। কর ফাঁকি দেওয়ার ব্যাপক প্রবণতা স্বাভাবিকভাবে একটি দেশকে কি করে দুর্নীতিগ্রস্ত করে তোলে। তারপর হচ্ছে বৈদেশিক বিনিয়োগ হ্রাস। আমরা জানি যে অধিকাংশ আমাদের যে উন্নয়নশীল দেশগুলো আছে সারা বিশ্বে, সেই দেশগুলোতে কি করে, উন্নত দেশগুলো কিন্তু বিনিয়োগ করে, যার মাধ্যমে উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। কিন্তু দুর্নীতির পরিমাণ বেড়ে গেলে উন্নত দেশগুলো আর উন্নয়নশীল দেশগুলোতে কি করে না, বিনিয়োগ করতে চায় না। তাই বিদেশি বিনিয়োগ হ্রাস পেলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা যেটা বলবো, পরিশেষে যেটা বলবো যে আসলে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধনের জন্য সবার আগে প্রয়োজন অর্থনৈতিক খাতের দুর্নীতিগুলোকে হ্রাস করা। কারণ তাই কোনো দেশকে দারিদ্র নিমজ্জিত করার পেছনে অর্থনৈতিক দুর্নীতির উপাদান কি করে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে। অতএব আমাদেরকে কি করতে হবে, একটা দেশকে অর্থনৈতিকভাবে, কারণ আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই যে যে দেশ অর্থনৈতিকভাবে যতটা উন্নত সমৃদ্ধশালী, সে দেশ রাজনৈতিকভাবেও কিন্তু সেখানে তারা একটা রাজনৈতিকভাবে কি বলবো শক্তিশালী এবং একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সেখানে বিরাজ করে। অতএব আমরা যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা চাই তাহলে সেখানে কি করতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ হ্রাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের সাথে, সেটা হচ্ছে দুর্নীতির রাজনৈতিক প্রভাব বা ফলাফল। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান আমরা এখনই আলোচনা করছিলাম যে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত যে সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আজ ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ের সকল স্তরে বৃদ্ধি পেয়েছে। তবে অধিকাংশ দুর্নীতির প্রধান উৎস হিসেবে ধরা হয় রাজনৈতিক প্রভাব বা ফলাফলকে। কারণ এর মাধ্যমে কি হয়, অন্যের আচরণকে প্রভাব বিস্তার করা যায় এবং অন্যের উপর ক্ষমতার চর্চা করা যায়। প্রথমে সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। দুর্নীতির রাজনৈতিক প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হচ্ছে ক্ষমতার অপব্যবহার বৃদ্ধি। কারণ রাজনৈতিক দুর্নীতির সবগুলোতেই অত্যধিক প্রভাব বিস্তার, আধিপত্য বিস্তারের মাধ্যমে হয়ে থাকে। আর সেজন্য কোনো সমাজ ব্যবস্থাতে যদি রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বৃদ্ধি পায় তাহলে সমাজের সকল ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বৃদ্ধি পায়। তারপর হচ্ছে অব্যবস্থাপনা বৃদ্ধি।
দুর্নীতির রাজনৈতিক প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হচ্ছে অব্যবস্থাপনা বৃদ্ধি। কোনো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা যদি কি হয়, কোনো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা দেখি যে রাজনৈতিক যদি রাজনীতি সেখানে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তারও সর্বক্ষেত্রে কি হয়, একটা অব্যবস্থাপনা বিরাজ করে। কারণ রাজনীতিবিদরাই কিন্তু সকল সেক্টর কি করে থাকে, রাজনীতিবিদরা সকল সেক্টর পরিচালনা করে থাকে, এবং তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কি হয়, সকল ক্ষেত্রেই একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়ে থাকে। তারপর হচ্ছে দলীয়করণ বৃদ্ধি। কোনো সমাজ ব্যবস্থা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে রাজনৈতিক সহ রাষ্ট্রের সকল কার্যক্রমে কি করা হয়, অযোগ্য এবং অদক্ষ লোককে সেখানে নিয়োগ দেওয়া হয়। আর দলীয়করণের মাধ্যমে যখন অদক্ষ এবং অযোগ্য লোককে নিয়োগ দেওয়া হয় তখন সেখানে কি হয়, সমাজ ব্যবস্থার মধ্যে একটা কি বলবো, একটা ভয়াবহ ধস নেমে আসে, এবং সেখানে দেখা যায় যে পুরো সমাজ ব্যবস্থাটাই অন্ধকারে নিমজ্জিত। তারপরে সেটা হচ্ছে সরকারি সম্পদের অবৈধ ব্যবহার। দুর্নীতির রাজনৈতিক প্রভাব বা ফলাফল সমূহের মধ্যে অন্যতম হচ্ছে যে সরকারি সম্পদের অবৈধ ব্যবহার। কারণ রাজনৈতিক নেতারা কি করে থাকেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি সকল কার্যক্রমে হস্তক্ষেপ করে থাকে। অতএব তারা হস্তক্ষেপের মাধ্যমে কি করে থাকে, যে সরকারি সম্পদ আছে সেটা অবৈধভাবে ব্যবহার করে থাকে, যার ফলে রাজনৈতিক দুর্নীতির এই মানে দেখা যায় সেই প্রভাবটা কিন্তু কি করে সমগ্র রাষ্ট্র ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারপরে সেটা হচ্ছে পাচার ও চোরাচালান বৃদ্ধি। কোনো দেশে যদি রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ বেড়ে যায় তাহলে এই যে পাচার, তারপরে চোরাচালান এগুলো কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পায়। কারণ এগুলো যারা করে থাকে তারা কিন্তু রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতাই করে থাকে। কারণ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু করে থাকে। অনেক সময় তারা রাজনৈতিক নেতারা সরাসরি এগুলোর সাথে জড়িত থাকেন, না হয় তাদের পৃষ্ঠপোষকতায় মানে অন্যান্য লোকজন এই কাজগুলা করে থাকে। এতে করে কি হয়, এই রাজনৈতিক দুর্নীতির একটা নেতিবাচক প্রভাব রাষ্ট্র ব্যবস্থায় পরিলক্ষিত হয়। তারপরে সেটা হচ্ছে স্বজনপ্রীতি। দুর্নীতির রাজনৈতিক প্রভাবসমূহের মধ্যে অন্যতম হচ্ছে যে স্বজনপ্রীতি বৃদ্ধি। কারণ রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে নেতারা যোগ্য ও দক্ষ লোকদেরকে প্রাধান্য না দিয়ে অযোগ্য এবং অদক্ষ লোকদেরকে প্রাধান্য দিচ্ছে, এবং এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, স্বজনপ্রীতির মাত্রাও দিন দিন বেড়ে চলেছে। তারপরে সেটা হচ্ছে আত্মসাৎ বৃদ্ধি। স্বজনপ্রীতির পরে আমরা যে আত্মসাৎ বৃদ্ধি। দুর্নীতির রাজনৈতিক প্রভাব সমূহের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো যে আত্মসাৎ বৃদ্ধি। কারণ রাজনৈতিক নেতারা কি করে থাকেন, প্রভাব বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ ব্যাপকভাবে নিজেরা আত্মসাৎ করে থাকেন। এতে করে কি হয়, জনগণের অর্থে রাজনীতিবিদরা মানে রাতারাতি কোটিপতি বনে যান এবং জনগণের যথার্থ কল্যাণ বিঘ্নিত এবং জনগণের সমস্ত সম্পদ কতিপয় রাজনীতিবিদদের হাতে চলে যায়। তারপর হচ্ছে ঘুষের লেনদেন প্রসার। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দুর্নীতির মাধ্যমে মানব সমাজে কিন্তু ঘুষের লেনদেনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক নেতারা কর্তৃত্ব দেখানোর মাধ্যমে অথবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কিংবা আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে কি করছে, ঘুষের লেনদেনের ব্যাপক প্রসার ঘটাচ্ছেন। তারপরে হচ্ছে অনৈতিক কাজ। তারপরে কর ফাঁকি ও চাঁদাবাজি। এটা হচ্ছে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সমূহের অন্যতম হলো যে কর ফাঁকি ও চাঁদাবাজির পরিমাণ বৃদ্ধি। কারণ রাজনৈতিক নেতারা প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কি করে থাকেন, কর ফাঁকি ও চাঁদাবাজির পরিমাণ দিন দিন বাড়িয়ে তুলছেন। তারপরে সেটা হচ্ছে অনৈতিক কাজ বৃদ্ধি। দুর্নীতির রাজনৈতিক প্রভাব হিসেবেই কিন্তু কি হয়, সমাজ ব্যবস্থাতে অনৈতিক কাজ বৃদ্ধি পায়। আর সেজন্য এই সংক্রান্ত কাজের মাধ্যমে অধিক পরিমাণে কি হচ্ছে, দুর্নীতিগ্রস্ত হচ্ছে মানুষ, এবং ক্ষমতা বিস্তারের মাধ্যমে রাজনীতিবিদরা বিপুল সম্পদের মালিক হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠলো যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার সাথে আসলে আর্থসামাজিক সকল বিষয়ই সম্পর্কযুক্ত। আর সেজন্য কোনো দেশের রাজনৈতিক ক্ষেত্রে যদি দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সকল ক্ষেত্রে কি হয়, সেটা একটা নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। তাই কোনো সমাজ বা দেশের জন্য দুর্নীতির প্রভাব বা ফলাফল অত্যন্ত বিপজ্জনক।
এবং কোনো দেশের রাজনীতি ক্ষেত্রে রাজনীতিবিদরা যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে সেই দেশের ধ্বংস অনিবার্য। তো আমরা আশা করব যে রাজনীতির ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ হ্রাস পাবে এবং সঠিক ও আদর্শবান নেতৃত্বের বিকাশ ঘটবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসের এখানেই আমরা পরিসমাপ্তি টানতে চাই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এবং তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।